ফিকশন হান্টের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফিকশন হান্ট। আজ ফিকশন হান্টে আপনাদের জন্য রয়েছে একটি ভয়ের গল্প, অন্তরীপা পালের কলম থেকে, লাল কুঠুরির অন্দরে। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, লাল কুঠুরির অন্দরে। দিশা দিশা আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমায়, আর কখনো এমন করবো না। ফ্যাস ফ্যাসে একটা মেয়েলি গলা বলে ওঠে, আমায় মারলেন কেন? বেঁচে থাকতে তো আমিও চেয়েছিলাম। শুধুমাত্র আপনার জন্য আজ আমায় চলে যেতে হলো। তন্ময়বাবু দেখলেন শুকনো সাদা ফ্যাকাশে মুখে দিশা দাঁড়িয়ে আছে। দিশার হাতে একটা মদের বোতল, মুখে একটা বিশ্রী রকমের পৈশাচিক হাসি। মাথা ফেটে গেছে, সেই জায়গা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, আর চোখ পুরো কটকটে লাল হয়ে আছে। দিশা কোনো কথা না বলে খালি মদের বোতল দিয়ে তন্ময়বাবুর মাথায় একটি বাড়ি মারল, আর তন্ময়বাবুর মাথা যেন ফেটে গেল। দিশা ফ্যাস ফ্যাসে গলায় আবার বলে, সেই দিন আমি কোনো অন্যায় করিনি, তবুও আমায় সবাই মিলে মেরে ফেললেন আপনারা। আপনাদের কাউকে আমি ছাড়বো না। আপনাকে দিয়ে শুরু হলো এই খেলা, এবার চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমি আমার মৃত্যুর জন্য যারা দোষী তাদের শাস্তি দিতে পারি। পরের দিন সকালে উঠোনের মাঝে তন্ময়বাবুর মৃতদেহ দেখে চাকর রতন খুব জোরে চিৎকার করে ওঠে। রতনের চিৎকার শুনে কমলীবাই ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলে, এ রতন, এত জোরে জোরে চিৎকার করছিস কেন রে? দিমাগ গেছে নাকি তোর? কত বাবু ঘরে আছে জানিস? মাঝি মাঝি এইখানে দেখুন, তন্ময় স্যার এখানে পড়ে আছে। মাথা থেকে রক্ত বেরিয়ে কেমন কেমন জমাট বেঁধে গেছে দেখুন। কি ভুলভাল বকছিস রে? এ কি রকম করে হলো? জানি না মা, জানি না কিছু, আমি জানি না। এই বলে রতন পরিষ্কার করার জন্য জিনিসপত্র নিয়ে আসে। এতক্ষণে রতনের চিৎকারে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। সবাই মৃতদেহ দেখে একে একে বেরিয়ে গেলে সেখানে দাঁড়িয়ে থাকে শুধু কমলী আর লাল কুঠুরির সব মেয়েরা। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তন্ময়বাবুর খোলা চোখগুলোর দিকে। মেয়েরা নিজেদের মধ্যে গুনগুন করে বলতে থাকে, দিশাকে যেভাবে মেরেছিল সেইভাবেই মরবে, সব মরবে। এই তন্ময়বাবু মরেছে, এই কমলীও মরবে, সব একে একে মরবে। কমলী রিমির দিকে তাকিয়ে বলে, রিমি, কাল রাতে তো তুই তন্ময় স্যারের সাথে ছিলি, এসব ঘটলো কি করে? রিমি কোনো কথার উত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। কমলী পিছন দিকে কটমট দৃষ্টিতে একবার তাকায় লাল কুঠুরির সবার দিকে, কিন্তু কাউকে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর উপরের ঘর থেকে বেরিয়ে এলেন ইন্সপেক্টর অর্পণ মজুমদার। উনি এক হাঁক দিয়ে ডাকলেন কমলীকে। এই কমলি, কি হয়েছে? এটা কি সকাল থেকে কাচর মাচর কিসে? কমলী দৌড়ে এসে বলে, হে ইন্সপেক্টর স্যার, আমি একটু পরেই আপনার কাছে যেতাম। হ্যাঁ, একটা খুব বড় বিপদ হয়ে গেছে। বিপদ? কি বিপদ? ওই যে তন্ময় স্যার আছে না, উনি আর নেই। কি ওনাকে খুন করে দিয়েছে। কি বলিস তুই? হ্যাঁ, কোথায় হলো? মানে কখন ঘটলো এসব ঘটনা? জানি না স্যার, আমি কিছুই জানি না। আপনি দয়া করে আমাকে আর আমার লাল কুটুরিরা বাঁচান। হ্যাঁ, বাঁচাতে পারি, কিন্তু তোকে আজ রাতে এই লাল কুটুরির সব থেকে সুন্দর পরীটাকে আমার কাছে পাঠাতে হবে। পারবি? সব দেবো স্যার, আপনি শুধু আমাদের বাঁচান। এরপর ইন্সপেক্টর অর্পণ মজুমদার ঘরে ঢুকে জামা কাপড় পরে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর ইন্সপেক্টর মজুমদার কমলীকে বললেন, বডিটা একটু পরে এসে পুলিশ স্টেশন থেকে নিয়ে যাবে। কোনো সমস্যা হলে আমায় ফোন করিস, আমি পুরো কেসটা সালতে নেব।
আর দিশার ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস, হ্যাঁ? দেখিস দিশার ব্যাপারে যেন কেউ কথা না বলে, হ্যাঁ? ইন্সপেক্টর বেরিয়ে যাওয়ার পর কমলি সবাইকে ডেকে বলে দেয়, এই সবাইকে বলছি, কেউ যেন লাল কুঠুরিতে কি হয়েছে এসব নিয়ে আর বেশি বাড়তি কথা আলোচনা না করে। সবাই চলে যাওয়ার পরও সেইখানে শুধু দাঁড়িয়ে থাকে রিমি আর চাকর রতন। রিমি আর রতন দুজনেরই চোখে জল, কিন্তু তাই তন্ময়বাবুর জন্য নয়, দিশার জন্য। কিছুক্ষণ পর রিমির ডাক আসে। রিমি কমলির ঘরে গেলে কমলি বলে, এই রিমি শোন, তোকে এখন কিছুদিনের জন্য এক সাহেবের বাড়ি গিয়ে থাকতে হবে। তুই এইখানে থাকতে পারবি না, আর যদি কথা না শুনিস তাহলে। রিমি খুব জোরে বলে, তাহলে আর কি? তাহলে তো আমাকেও দিশার মতো খুন করে লাল কুঠুরির পেছনে পুঁতে দেবে, তাই তো? আমার মুখের ওপর কথা বলার শাস্তি কি হতে পারে জানিস তো? জানি না, আর জানতেও চাই না। রিমির এই সব ব্যবহার দেখে প্রচণ্ড রেগে গিয়ে কমলি রিমিকে থাপ্পড় মারতে গেলে রিমি খুব জোরে জোরে হাসতে থাকে। রিমি কর্কশ গলায় বলে, কি রানীমা, আমায় মেরে ফেলে শান্তি হয়নি বুঝি? যারা যারা জেনে ফেলেছিল আমার খুন হয়েছে তাদের বুঝি এইবার এক এক করে মেরে ফেলবে? কমলি প্রচণ্ড অবাক হয়ে বলে, দিশা, তুই তুই কি করে কথা বলছিস? তুই তো মারা গেছিস। কমলি এইবার রিমির মুখের দিকে তাকালে অবাক হয়। রিমির চুল খোলা, চোখগুলো পুরো কালো, মুখে এক পৈশাচিক হাসি, আর ওর মধ্যে দিয়ে যেন দিশা কথা বলছে। আমি তো মারা যাইনি রানীমা, আমায় যে মেরে ফেলা হয়েছে। তোমরা সবাই মিলে আমায় একে একে মেরে ফেলেছ। প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে ওঠে লাল কুঠুরির কমলিবাই। কমলির চিৎকারে সবাই ঘরে এসে দেখে রিমি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, আর কমলিবাই খাটের এক কোণে দু হাতে মুখ ঢেকে বিড়বিড় করে কি যেন বলছে। রতন এসে বলে, কি হয়েছে? এরকম এরকম কেন করছো তুমি? কমলি এইবার মুখ তুলে ঘরের সবার দিকে তাকায়, দেখে ঘরে সবাই আছে, এমনকি রিমির দিকে তাকাতেও দেখে রিমি আর 5 জনের মতো নর্মালভাবেই আছে। কমলি একটু ধাতস্থ হয়ে সবাইকে বলে, সবাই শোন, রিমি কাল আমাদের সেরে এক সাহেবের বাড়ি যাবে। আজ ও যা যা চায় সব দিস। ও আবার কবে আসবে সেটা আমরা কেউ জানি না। কমলির কথা শুনে সবাই ঘর থেকে বেরিয়ে গেলে কমলি বিছানায় একটু শুতে যায়। কমলি বিছানায় শুতে যাবে সেই সময় বুঝতে পারে ঘরের পরিবেশ মারাত্মক রকমের ঠান্ডা হয়ে গেছে। কমলি এটাও অনুভব করে ঘরের মধ্যে যেন একটা ধোঁয়াশা ঘুরে বেড়াচ্ছে। কমলি খাটের ওপর হেলান দিতে যাবে, এই রকম সময়ও বুঝতে পারে ও কোনো বালিশে না, একটা মানুষের মতো কারোর গায়ের ওপর হেলান দিয়েছে। ও পিছনে ফিরে দেখতে যাবে, এই সময় ফ্যাস ফ্যাসে গলায় দিশা যেন বলে ওঠে, রানীমা, এইবার যে তোমার পালা। তুমি আমায় যেইভাবে মেরেছ সেইভাবে তুমি রিমিকেও শেষ করতে পারবে না। তোমায় আমি কিছুতেই ক্ষমা করব না। তোমার জন্য আমি আর বেঁচে থাকতে পারলাম না। কমলি কেঁদে ফেলে বলে, আমায় আমায় ছেড়ে দে দিশা। আমি ইচ্ছে করে তোকে খুন করতে চাইনি। ইচ্ছে করে আমি কিছু করিনি। আমায় ছেড়ে দে দিশা। প্রচণ্ড রেগে গিয়ে দিশার আত্মা বলে ওঠে, ইচ্ছে করে করনি? এর মানেটা কি? মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। তোমায় আমি মনে করাতে থাকি আমায় কি করে সেই দিন মেরেছিলে তোমরা, আর তুমি মনে করো। কমলির চোখের সামনে ভেসে উঠতে থাকে লাল কুঠুরিতে দিশাকে খুন করে ফেলা সেই দিনটার ছবি। দিশা লাল কুঠুরিতে এসেছিল প্রায় 2 সপ্তাহ হয়েছে। দিশাকে ওর প্রেমিক বিজন নিয়ে এসেছিল এই লাল কুঠুরিতে, কিন্তু দিশা যখন সব বুঝতে পারে বিজন ওকে ঠকিয়েছে, সেদিন থেকেই দিশা তককে তককে থাকে ওই লাল কুঠুরি থেকে পালাবে। সেদিন সকাল থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে সেদিন ছিল বিশ্বকর্মা পুজো। লাল কুঠুরিতে অনেক বড় বড় ব্যবসায়ী আর অনেক মাতালের ভিড় জমে। দিশা মনে মনে ঠিক করে
আজকের দিনেই ওকে পালাতে হবে। আর আজ যদি ও পালায়, এই লাল কুঠুরি থেকে সবাইকে বের করে নিয়ে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর দিশা স্নান ঘরের দিকে গেলে সেখানে দিশাকে টোন কেটে ফটকে বলে, ওরে দিশু সোনা, তোর বিজন যে তোকে এখানে ফেলে রেখে সেই যে গেল, আর তো এলো না। এই নাকি তোর শ্বশুর বাড়ি, আর কমলি নাকি তোর শাশুড়ি। দিশা ফটকের কথায় কোনো উত্তর না দিয়ে এগোতে থাকলে ফটকে সামনে এসে দাঁড়িয়ে বলে, আর আমি হলাম তোর দেওর। আজ তো বিশ্বকর্মা পুজো, আজকের দিনে তোর এই দেওরকে একটু দে, প্রসাদ দে। ফটকের এই কথা শুনে মাথায় রক্ত উঠে যায় দিশার। দিশা ফটকেকে সজোরে এক থাপ্পড় মারলে ফটকে উঠোনের মাঝে ঝাঁপিয়ে পড়ে দিশার উপর। আগের দিন রাতে যিনি দিশার সাথে ছিলেন তিনি দিশার উপর শারীরিক অত্যাচার করেন। সে ব্যথা আজও দগদগে। তার উপর ফটকের শারীরিক নির্যাতনে চিৎকার করে ওঠে দিশা। দিশার চিৎকারে সবাই সেইখানে জড়ো হলে ফটকের অত্যাচার যেন আরও বেড়ে যায়। রতন এসে ফটকেকে দিশার উপর থেকে সরাতে চাইলে রতনকে এক লাথি মেরে দূরে ফেলে দেয় ফটকে। রতন প্রায় কাঁদতে কাঁদতে কমলির কাছে গিয়ে বলে, মাঝি মাঝি মেয়েটা তো মরে যাবে। আপনি আপনি ফটককে বারণ করেন মা। ও ও আমার ছোট মেয়ের মতো। এইভাবে ওকে মরতে দেখতে পারবো না আমি। এইখানে সবার সামনে এরকম করতে ফটককে বারণ করেন মা, বারণ করেন। হাসতে হাসতে কমলি বলে, ওই মেয়ের অনেক তেজ আছে, ওর আজ একটু শাস্তির প্রয়োজন। ফটকে যা করেছে বেশ করেছে, আমি ওকে বারণ করব না। বেশি বাড়াবাড়ি করলে তোর মেয়েকে তুলে আনতে কিন্তু ফটকে বা বিজন কেউ দুবার ভাববে না। চল ফট এখান দিয়ে। সেই দিন হয়তো দিশার কান্না, রতনের আকুতি মিনতি কেউ শুনতে পায়নি। ফটকে প্রায় 1 ঘন্টা দিশার ওপর অত্যাচার করে চলে গেলে কমলি দিশার কাছে আসে। দিশা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে বলে, রানীমা, আমি কি করেছি? ফটকে কেন আমায় এইরকম করলো? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আজ কেন তুমি চুপ ছিলে? এই তুই এত ফটর ফটর করিস কেন? এত ফটর ফটর করলে তো এরকমই হবে। তুই যেদিন এসেছিলি সেদিন তো বলেইছিলাম এখানে বেশি বেগরবাই করলে বড় সমস্যা আছে। কথা শেষে কমলি চলে যেতে শুরু করলে দিশা প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে। দিশার এই চিৎকারে যেন মাথায় আগুন জ্বলে ওঠে কমলির। কমলি দিশার কাছে এসে জোরে এক থাপ্পড় মারে দিশার গালে আর বলে, আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে ঘরে বস। আজ তোর উপর আবার হেব্বি মাথা গরম আছে। আজ তোর কপালে না বহু দুঃখ আছে, কথাটা যেন মনে থাকে। 5 মিনিটের মধ্যেই রেডি হবি। কমলি চলে যাওয়ার পর রিমি এসে দিশাকে নিয়ে ঘরে যায় আর বলে, তুই যে পালাতে চেয়েছিস সেটা আমি জানি। আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই বাইরে ঘরের পেছনে বারান্দা দিয়ে চলে যা। এখানে যা হবে সেটা আমি বুঝে নেব। এইভাবে তোকে ছেড়ে যাব? ওরা জানতে পারলে তো তোকে শেষ করে দেবে। না না, আমি যাব না। বোকামি করিস না দিশা। তুই বেরোতে পারলে এইখানে পুলিশ ডেকে এনে আমাদের ছাড়াতে পারবি। তুই চলে যা। আর কোনো কথা বাড়ায়নি রিমি। দিশাকে টেনে নিয়ে যায় বাইরের ঘরের পিছনের বারান্দায়। কাপড় বেঁধে বেঁধে লম্বা দড়ি বানিয়ে ঝুলিয়ে দিয়ে বলে, শোন, নিচে নেবে দেখবি পাঁচিলের একদিকে বেশ ভাঙা অংশ আছে, সেইখান দিয়ে পালাস। আর বেরিয়ে গিয়ে ভুলে যাস না আমাদের কথা। সেদিন হয়তো বিধি বাম ছিল, তাই হয়তো দিশা তাড়াহুড়োয় নিচে নামতে গিয়ে মাঝের কাপড়ে গিটটা খুলে নিচে পড়ে। নিচে পড়তেই ধপ করে আওয়াজ হওয়াতে সবাই পিছনের বারান্দায় আসে। কমলি বারান্দার রেলিংয়ের গায়ে কাপড় আর বারান্দায় রিমিকে দেখেই বুঝতে পারে রিমি দিশাকে পালাতে সাহায্য করেছে। কমলির চোখ রাগে লাল হয়ে গেছে। কমলি আর কোনো কথা না বলে হনহন করে নিজের ঘরে যায়। কারোরই বুঝতে বাকি থাকে না যে দিশা আর রিমির আজ শেষ দিন হবে। কমলি প্রায় 3 মিনিটের মধ্যে ফিরে আসে হাতে শঙ্কর মাছের চাবুক নিয়ে। নিচেতে যে মেয়েটা পড়ে মারা গেল নাকি কি হলো সেই খোঁজ না নিয়ে রিমিকে চাবুক দিয়ে মারতে শুরু করে। রিমিকে মারতে মারতে যখন কমলি ক্লান্ত হয়ে পড়ে তখন রিমিকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যায় কমলি।
একদিকে রিমির সারা হাত পা কেটে গিয়ে রক্ত বেরোতে আরম্ভ করেছে, অন্যদিকে দিশা ওপর থেকে পড়ে উঠে বসার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কমলি দিশার কাছে গিয়ে প্রথমে দিশাকে তুলে বসালো, তারপর শুরু হলো একের পর এক লাথি আর চাবুকের মার। এরপর দিশার চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে উপরের তলায় নিয়ে এসে রিমির সামনে দিশার হাত বেঁধে চাবুক দিয়ে মারতে শুরু করলো। প্রায় আধ ঘন্টা ধরে এইরকমভাবে চলার পর কমলি মারা থামিয়ে ঘরে চলে যায়। দিশা মাটিতে শুয়ে পড়ে কাঁদতে শুরু করে। এর প্রায় মিনিট 5 পর কমলি একটা লাল রঙের কাপড়, কিছু ওষুধ আর কিছু সাজার জিনিস নিয়ে আসে। কমলি দিশার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, প্রথম দিন একটা কথা বলেছিলাম, সেটা মনে রাখলে ভালো কাজ করতিস, তাহলে অন্তত আজ এরকম মার খেতে হতো না। এই বলতে বলতে দিশার কাটা অংশগুলোতে মলম লাগাতে থাকে। মলম লাগানো শেষ করে কমলি কাপড় দিয়ে বলে, এই কাপড় পরে গুছিয়ে নে, আজ তুই একটা সাহেবের বাড়ি যাবি, সেখানে 1 সপ্তাহ মতো থাকবি, বুঝেছিস? আমি কোথাও যাব না। এত মার খেলি তাও দেখি তোর তেজ কমলো না রে। আমি আর তোর গায়ে হাত তুলতে চাই না, চুপচাপ তৈরি হয়ে নে। আমি তৈরি হব না। কমলি হাত দ্বিতীয় কোনো কথা না বলে নিজেই দিশাকে তৈরি করে দেয়। বিজনকে ডেকে বলে, বিজন, তুই দিশাকে নিয়ে তন্ময় সাহেবের বাড়ি দিয়ে আয়, আর ঠিক 1 সপ্তাহ পরে ওকে নিয়ে আসবি। আর দিশা রিমি মিলে যা করেছে তার শাস্তি আমি পুরোটাই রিমিকেই দেব। তুই যতদিন না আসবি রিমি তোর হয়ে কাজ করবে। যা এবার তুই। এইরকম করো না, আমি আর পালাবো না। তুমি রিমিকে ছেড়ে দাও। কোনো সারাসারি নেই, রিমি তোকে সাহায্য করেছে, এটা তার শাস্তি। আর তখন ওকে যে মারলাম সেটা মাথা গরম হয়ে গিয়েছিল বলে মারলাম। বিজন দিশাকে ধরে টানতে টানতে নিয়ে যায় গাড়িতে। গোটা গাড়িতে কোনো কথা বলে না দিশা। কিছু দূর যাওয়ার পর বিজন গাড়ি চালাতে চালাতে বলে, আমার ওপর রাগ করেছো দিশা? আমি ইচ্ছে করে এগুলো করিনি। আমি তো তোমায় আমার স্ত্রী করতে চেয়েছিলাম। দিশা কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। বিজন আবার বলে, আমি আজ তোমায় নিয়ে পালিয়ে যাব। একদম ভেবো না, আজ তোমায় এরমভাবে মেরেছে আমার খুব খারাপ লেগেছে। দিশা আবারও বিজনের মিথ্যে কথায় ভুলে ওকে বিশ্বাস করে। দিশার ভুল ভাঙে যখন বিজন ওকে নিয়ে গিয়ে তন্ময়বাবুর বাড়ির সামনে নামায়। বিজন তন্ময়বাবুকে ফোন করে বলে, বাবু, আপনার জিনিস চলে এসছে, নিচে এসে নিয়ে যান। ফোন রেখে বিজন একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে, তুই বোকাই থাকবি। তোকে আমি কখনো ভালোই বাসিনি, আর আজও বাসি না। তোকে বিক্রি করে মোটা টাকা পেয়েছি আর কমলির ভালো নজরে পড়েছি। এতে আমার ঘরে টাকা আসবে। তুই বরং একবার গিয়ে তন্ময়বাবুকে খুশি কর, ভালো টাকা পাবি। দিশা চলে যাওয়ার আগে শুধু বলে যায়, আমার সাথে ঘটা সব অন্যায়ের প্রতিশোধ আমি নেব, আজ নয়তো কাল। পুলিশ আছে, আমায় সাহায্য করবে। দিশার উদ্দেশ্যে চেঁচিয়ে বিজন বলে, পুলিশ কিছু করবে না, তুই মরে গেলেও কেউ খবর পাবে না। যা এখান থেকে। তন্ময়বাবু এসে টানতে টানতে দিশাকে ঘরে নিয়ে যায়। দিশার যেন কেঁদে ফেলা ছাড়া আর কোনো অন্য উপায় নেই। তন্ময়বাবু দিশাকে ঘরে নিয়ে গিয়ে ওর ওপর ঝাঁপিয়ে পড়তে দিশা কেঁদে উঠে বলে, বাবু, আমি আপনার মেয়ের মতো, আমায় দয়া করে ছেড়ে দিন। হিংস্র জন্তুর মতো দাঁত মুখ খিঁচিয়ে উঠে তন্ময়বাবু বলে, 20,000 টাকা কি আমি কমলিকে এমনি দিয়ে এসেছি? এরপর আর কেউ কোনো কথা বলেনি। সবশেষে তন্ময়বাবু ঘরে শুয়ে পড়লে দিশা নিজের অর্ধনগ্ন দেহটাকে কোনো মতে টেনে নিয়ে যায় বাথরুমে। ভালো করে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে ঘরে আসে দিশা। চুপ করে ঘরের এক কোণে বসে ভাবতে শুরু করে, সব ছেড়ে পালাবে কি করে ও। রাত 1টা নাগাদ দিশা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দিশার এটা জানা ছিল না যে বাড়িতে তন্ময়বাবুর এক পোষ্য কুকুর আছে। দিশা ঘর থেকে বেরোতে যাবে, সেই সময় মারাত্মক রকমের চিৎকার করে ওঠে তন্ময়বাবুর কুকুর। তন্ময়বাবু ঘরের বাইরে এসে বুঝতে পারে দিশা পালিয়ে যাওয়ার মতলব করছিল।
উনি কিছু না বলে দিশাকে এলো পাথারি মারতে শুরু করে। দিশার শরীর এই ধকল যখন আর নিতে পারে না, দিশা শুধু বলে, একটু একটু জল দেবেন বাবু, আর কিচ্ছু চাই না। তন্ময়বাবু দিশার মুখের ওপর মদের বোতল থেকে মদ ঢালতে শুরু করে। দিশা খেতে না চাইলেও জোর করেই দেয়। দিশা যখন প্রচণ্ড রকমের হাত পা ছুটতে থাকে নিজেকে বাঁচানোর জন্য, তন্ময়বাবু দিশার মাথার ওপর মদের বোতল ভেঙে দেয়। এক লহমায় দিশার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও যখন দিশার জ্ঞান ফেরে না, তখন দিশার দেহ নিয়ে তন্ময়বাবু লাল কুঠুরিতে যায়। কমলিকে সব কিছু বললে কমলি তন্ময়বাবুকে বলে, সব ঠিক ছিল, মাথায় মারতে কেন গিয়েছিলেন বলেন তো? এইবার মেয়েটা মরলে আমাদের চাপ হয়ে যাবে। প্রায় 4 ঘন্টা কেটে যায়, তবুও জ্ঞান ফেরে না দিশার। কমলি দেখে দিশার গা ঠান্ডা হয়ে গিয়েছে। কারোর আর বুঝতে বাকি থাকে না যে দিশা আর নেই। পরের দিন সকাল হতেই কমলি ইন্সপেক্টর অর্পণ মজুমদারকে ফোন করে সব ঘটনাটা জানায়। ইন্সপেক্টর এসে কমলিকে বলে, তোর কাছে যে এমন একটা পাখি ছিল আমাকে আগে জানাসি তো? হ্যাঁ, তাই কি মেরে ফেললি? স্যার ইচ্ছে করে মারিনি, কথা শোনেনি তাই একটু গায়ে হাত তুলে দিয়েছি। কমলির এই কথা শুনে রিমি বলে, শয়তান, ওটা একটু মার, তোকে এত মারলে তো মরে যেতিস। ইন্সপেক্টর অর্পণ মজুমদার কিছু না বলে রিমির দিকে তাকিয়ে বলে, আজ রাতে আমার একে চাই। আর শোন, এই লাশটাকে বাগানের পেছনে পুঁতে দে, কেউ জানতে পারবে না। ইন্সপেক্টরের কথা মতো কাজ করে কমলি। কমলির চোখের সামনে যখন এই দৃশ্যগুলো ভেসে ওঠে, তখন কমলির পিছন দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে। দিশা বলে, তোকে রানীমা বলে ডাকতাম আমি, তুই সেই দিন তন্ময়কে কিচ্ছু বললি না, তুই আমায় একটা ডাক্তারের কাছেও নিয়ে গেলি না কেন রে? আমতা আমতা করে কমলি বলে, আমি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু। চেঁচিয়ে উঠে দিশা ফ্যাস ফ্যাসে গলায় বলে, আবার মিথ্যে কথা। আমি লাল কুঠুরিতে আসার পর থেকে তোর সেইভাবে লাভ হয়নি, তাই তোর আমার ওপর এত রাগ ছিল, আর তাই তুই আমায় মরে যেতে দিলি। তোকে আমি শেষ করে দেব, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তন্ময়কে মেরেছি, এইবার একে একে তোদের সবাইকে মারবো। কমলি না না বলে চিৎকার করে ওঠে। কিছুক্ষণ পর বুঝতে পারে এইসব কমলি স্বপ্ন দেখছিল, আসলে দিশা আসেনি এইখানে। কমলি রতনকে ডেকে তন্ময়বাবুর খবর চাইলে রতন জানায় ইন্সপেক্টর বাবু তন্ময়ের লাশ নিয়ে গেছে, আর ইন্সপেক্টর বাবুকে কিছুক্ষণ পর ফোন করতে বলা হয়েছে। কমলি ইন্সপেক্টরকে ফোন করে কথা বলতে যাবে, উল্টো দিক দিয়ে একটা কর্কশ মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসে। সেই কণ্ঠস্বর বলে, আমায় যেইভাবে মেরে আমার লাশটা লোপাট করে দিলি, তন্ময় বাবুর লাশটাও সেইভাবে লোপাট করবি। এই কথা বলে মেয়েটি বিচ্ছিরিভাবে খিলখিল করে হেসে ওঠে। কমলি ফোন কানে দিয়েই আবারও চিৎকার করলে ফোনের উল্টো দিক দিয়ে ইন্সপেক্টর অর্পণ মজুমদার চিৎকার করে বলে, এই প্রথমত কাজের সময় তুই আমাকে ফোন করেছিস, আর দ্বিতীয়ত ফোন করে উল্টোপাল্টা কথা বলছিস। তোর এই কেসটার জন্য আজকে আমার চাকরি যেতে পারতো। হ্যাঁ স্যার, ওসব তোদের মাথায় ঢুকবে না। আচ্ছা, আমি যেটা বলছি মন দিয়ে শোন। তন্ময়বাবুর বাড়ির লোককে বলবি যে অতিরিক্ত মদ খাওয়ার কারণে তন্ময়বাবুর হার্ট অ্যাটাক হয়েছিল, আর মদ খেয়ে উনি এতটাই নেশাগ্রস্ত হয়ে পড়ে মদের বোতল দেওয়ালে ভাঙতে গিয়ে সেটা হাত ফসকে ওনার মাথায় পড়ে যায়। আর ওই দিন ওনার ঘরে যেই মেয়েটি ছিল সে সঙ্গে সঙ্গেই তোদের ডাকে। তোরা রাতের বেলাতেই তন্ময়বাবুর বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে চাইলেও নেটওয়ার্কের কোনো সমস্যার জন্য তোরা যোগাযোগ করতে পারিসনি। মাথায় ঢুকলো? এক নিঃশ্বাসে সব কথা বলে ফোন কেটে দেয় ইন্সপেক্টর অর্পণ মজুমদার। রাত 1টা নাগাদ থানার সব কাজ শেষ করে থানা থেকে বের হন ইন্সপেক্টর মজুমদার। উনি জিপে উঠতে যাবেন, এমন সময় একটা অচেনা নম্বরে ফোন আসে ওনার কাছে। উল্টো দিক দিয়ে একটা ফ্যাস ফ্যাসে গলায় একটা মেয়ে বলে ওঠে, মাটির নিচে চাপা পড়ে মরবেন আপনি, আপনার শেষ সময় কেউ আপনাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাবে না। এই কথা বলে মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। ইন্সপেক্টর মজুমদার বেশ ভয় পেয়ে যান, তবুও গলা খাকিয়ে বলে, কে তুমি? হ্যাঁ, তুমি জানো তুমি একজন অন ডিউটি অফিসারকে লাইফ থ্রেট দিচ্ছ?
এর জন্য এক্ষুনি আমি তোমাকে অ্যারেস্ট করতে পারি? ফ্যাস ফ্যাসে গলায় মেয়েটি বলে, আমায় আমায় অ্যারেস্ট করবেন ইন্সপেক্টর বাবু? পারবেন আপনি? এই এই এই, কে বলছো তুমি? কোথেকে বলছো? মেয়েটি এবার একটা বিচ্ছিরি রকমের হাসি হেসে বলে, আপনি টাকা আর শরীরের জন্য যে মেয়েদের মেরে ফেলতে দুইবার পাবেন না, আমি সেই মেয়ে। ইন্সপেক্টর মজুমদার ভয় পেয়ে ফোন কেটে দিয়ে থানার ভিতরে ঢোকে। উনি টেবিলে এসে বসলে দেখেন ভিতরে লাইটগুলো কেমন যেন ঘুরছে। কয়েক সেকেন্ডের মধ্যেই থানার সব কটা লাইট অদ্ভুতভাবে কেটে গেল। ইন্সপেক্টর মজুমদার একজনকে ডাকতে যাবেন, তখন উনি বলতে পারেন উনি কথা বলার ক্ষমতা হারিয়েছেন। ইন্সপেক্টর অর্পণ মজুমদার নিজের চেয়ার থেকে উঠতে যাবেন, উনি লক্ষ্য করেন ঘরের মধ্যে হঠাৎই বেশ ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। ইন্সপেক্টর মজুমদার কাউকে ডাকতে পারছেন না, অথচ অনুভব করছেন কেউ কিংবা কারা যেন ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। হঠাৎ ইন্সপেক্টর মজুমদার দেখতে পান একটা নারী মূর্তি, যার মাথা ফেটে অনেক রক্ত বেরোচ্ছে। মেয়েটির চোখ দুটো দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আর মেয়েটির মুখ অস্বাভাবিক ফ্যাকাশে। মেয়েটিকে খুব চেনা চেনা লাগলে মেয়েটি ফ্যাস ফ্যাসে গলায় বলে, আমায় চেনা চেনা লাগছে স্যার। ভয়ার্ত কণ্ঠে ইন্সপেক্টর মজুমদার বলে, তোমায় কোথাও একটা দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। মেয়েটি নিজের মুখ একদম ইন্সপেক্টর অর্পণ মজুমদারের মুখের কাছে নিয়ে এসে বলে, লাল কুঠুরিতে যে পাপ করেছেন সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? ইন্সপেক্টর অর্পণ মজুমদার এবার মেয়েটির মুখটা ভালো করে দেখতে পেল। এবার আরও স্পষ্টভাবে দেখলেন মেয়েটির চোখের অংশে চোখ বলে কিছু নেই, শুধু যেন দুটো কালো গর্ত। মেয়েটির মাথা বেয়ে রক্ত পড়ছে, সেটা কেমন যেন জমাট বেঁধে গেছে, আর মেয়েটির গা থেকে পচা গন্ধ বেরোচ্ছে। ইন্সপেক্টর অর্পণ মজুমদার ভয় পেয়ে আমতা আমতা করে বলে, এই তুমি তুমি ওই মেয়েটা না যাকে আমি সেদিন মাটির নিচে চাপা দিতে বলেছিলাম? হ্যাঁ? মেয়েটি এক পৈশাচিক হাসি হেসে বলে, হ্যাঁ পুলিশ বাবু, আমি সেই মাটির নিচে চাপা দিয়ে দেওয়া মেয়েটা। হ্যাঁ, আমি দিশা। কিন্তু তুমি এইখানে কি করে এলে? আমি এখন সব জায়গায় থাকতে পারি, সব জায়গাতে যেতে পারি। আমি মারা গেলে কি হবে? আমায় যারা মেরে ফেলেছে তাদের তো শাস্তি দেওয়া বাকি আছে। এই কথা বলে মেয়েটি আবার হাসতে থাকে। মেয়েটি আবার বলে, আপনি তো পুলিশ, আপনার তো দোষীদের শাস্তি দেওয়ার কথা, কিন্তু আপনি তা না করে দোষীদের স্বাধীনভাবে বাঁচতে দিয়েছেন। আপনি তো অন্যায় দেখেও চুপ করেছিলেন, তাই আপনারও প্রাপ্য শাস্তি হলো মৃত্যু। কথা শেষ করেই মেয়েটি ইন্সপেক্টর অর্পণ মজুমদারের গলা টিপে ধরে। ইন্সপেক্টর মজুমদার প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, আর বুঝতে পারেন উনি এতক্ষণ ধরে যা দেখছিলেন সেটা স্বপ্ন ছিল। ইন্সপেক্টর মজুমদার আর কোনো কিছু না ভেবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। উনি গাড়িতে উঠতেই একটা অদ্ভুত জিনিস অনুভব করেন। গাড়ির ভিতরে একটা ঠান্ডা বাতাস আর একটা অসম্ভব সুগন্ধ যেন ছড়িয়ে আছে। ভিতর ভিতর ভয় পেলেও ইন্সপেক্টর অর্পণ মজুমদার গাড়ি চালাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সামনের লুকিং গ্লাস দিয়ে ইন্সপেক্টর মজুমদার পিছনের সিটে তাকালে দেখতে পায় তার স্বপ্নে দেখা সেই মেয়েটি গাড়ির পিছনে বসে আছে। আর মেয়েটি অনবরত ইন্সপেক্টর মজুমদারের দিকে তাকিয়ে একটা বিশ্রী রকমের পৈশাচিক হাসি আসছে। ইন্সপেক্টর গাড়ি থামিয়ে পিছনের দিকে তাকালে দেখে সেখানে সব স্বাভাবিক আছে, কেউ বসেনি। ইন্সপেক্টর মজুমদার গাড়ি থামানোর কারণে গাড়ি থেকে বাইরে এসে একটু দাঁড়ায়। উনি যখন আবার গাড়িতে উঠতে যাবে, কেউ যেন ইন্সপেক্টর মজুমদারের কানের পাশে এসে ফিসফিস করে বলে ওঠে, আমার প্রতি হওয়া অন্যায়ের শাস্তি কেন দিলেন না ওদের? আপনি তো আইনের একটা স্তম্ভ, তবুও কেন চোখের সামনে অন্যায় হতে দেখে চুপ করেছিলেন? আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দাও,
প্লিজ 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 আমাকে ছেড়ে দাও। এরপর সব চুপচাপ হয়ে যায়, আর কারোর কোনো রকম কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় না। ইন্সপেক্টর অর্পণ মজুমদার ভাবেন আজ বাড়ি ফিরলে উনি কয়েকদিনের ছুটি নিয়ে কোথাও ঘুরতে যাবেন। পুলিশ হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে এত বেআইনি কাজের সাথে যুক্ত থাকতে হয়, তার জন্য হয়তো অতিরিক্ত চাপে উনি ভুলভাল স্বপ্ন দেখছেন আর এইসব ঘটছে। ইন্সপেক্টর অর্পণ মজুমদার আবার গাড়িতে উঠে গাড়ি চালাতে শুরু করলে কিছুক্ষণ পর বুঝতে পারে একটা ঠান্ডা হাতের স্পর্শ যেন ওনার হাতের উপরে এসে পড়েছে। এবার প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করেন আর গাড়ির পাশের সিটে তাকালে অবাক হয়ে যান। প্রথমে ইন্সপেক্টর মজুমদার ভাবেন উনি হয়তো এবার আবারও স্বপ্ন দেখছেন। কয়েক সেকেন্ড পর ইন্সপেক্টর মজুমদারের এই ভুল ভাঙে। ইন্সপেক্টর অর্পণ মজুমদার অনুভব করতে পারেন যে সেই শীতল স্পর্শটা আস্তে আস্তে গোটা শরীরটাকে গ্রাস করে নিচ্ছে। মেয়েলি ফ্যাঁসে কণ্ঠস্বর বলে ওঠে, আপনি যে শুধু আমার মৃত্যুর জন্য দায়ী অপরাধীদের শাস্তি দেননি তা না, আপনি কম বয়সী মেয়ে পাচারের সাথেও যুক্ত ছিলেন। আর এইভাবে আপনি কত নিষ্পাপ বাচ্চা মেয়েদের ক্ষতি করেছেন সেটার হিসেব আপনার কাছে নেই। ইন্সপেক্টর অর্পণ আরও অবাক ও ভয় পেয়ে বললেন, তুমি এইসব জানলে কি করে? দিশা অট্ট হাসিতে হেসে বলে, আমি সব জানি। ইন্সপেক্টর মজুমদার গাড়ি ঘোরাতে যাবেন, উনি বুঝতে পারেন গাড়ির ব্রেক কোনোভাবে কাজ করছে না। সামনে একটা গাছের গায়ে ধাক্কা খেয়ে গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। কিন্তু ইন্সপেক্টর অর্পণ মজুমদার মারা গেলেন না। হয়তো ঈশ্বর এর থেকেও বড় কোনো শাস্তি ওনার জন্য লিখে রেখেছিলেন। পরের দিন সকালে এলাকার লোকজন এসে সেই ভাঙা গাড়ি আর ইন্সপেক্টর মজুমদারের একটা বীভৎস দেহ উদ্ধার করে। এদিকে রিমিকে এক নতুন মালিকের কাছে রাখতে যেতে হবে, এই নিয়ে কমলি বিজনের সাথে আলোচনা করতে বসেছে। হঠাৎই ফটকে এসে খবর দেয় যে লাল কুঠুরিতে যে পুলিশবাবু আসতেন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্টের স্থান শহর থেকে দূরে এক মফস্বলের কাছে, যেখান থেকে কিছুদিন আগে বাচ্চা মেয়ে পাচারের খবর এসেছিল। দিশা মারা যাওয়ার পর থেকে যা শুরু হয়েছে তাতে লাল কুঠুরির সবাই যেন বেশ ভয় পেয়ে আছে। শুধুমাত্র ভয়ের লেশ নেই বিজন আর ফটকের মধ্যে। পুলিশবাবুর খবর জানানোর পর ফটকে কমলির ঘর থেকে বেরিয়ে স্নান ঘরের দিকে যেতে যাচ্ছিল। সে সময় রতন এসে বলে, তুমি উপরে এসেছো তা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু ওই দিকে তো মেয়েদের স্নানের জায়গা, তুমি ওই জায়গায় যাচ্ছ কেন? অল্পতে মাথা গরম করা ফটকে বলে, ওই বুড়ো, তুই এই বাড়ির চাকরের মতোই থাকবি। আমি কখন কোথায় যাব না যাব সব কিছুর কৈফিয়ত কি তোকে দেবো নাকি রে? জানিস তো তোর মেয়েটার ওপর কিন্তু আমার নজর আছে, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু। আর কোনো কথা না বলে আবারও এগোতে থাকলে দিশার ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পায় ফটকে। দিশা বলে, বেশি বাড়াবাড়ি করলে কি করবি তুই? আমায় সবার সামনে যা করেছিলি, রতন কাকার মেয়েকেও সেই এক কাজ করেও জীবন শেষ করে দিবি? ফটকে অবাক হয়ে পিছনে ফিরলে রতনকে শুধু দেখতে পায়। ফটকে একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে রতনকে বলে, হ্যাঁ বুড়ো, আজকাল কি মেয়েদের মতন করে কথা বলছিস নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও একটা স্বাভাবিক মেয়ের মতো বলতিস সেটা মানা যেত, কিন্তু এই ভুগদরে মেয়েদের মতো কথা বলছিস কেন? হ্যাঁ। কথা শেষ করে ফটকে আবার এগোতে থাকলে ফটকে অনুভব করে কেউ যেন ওর পিঠে একটা ঠান্ডা হিমশীতল হাত রেখেছে। ফটকে এবার প্রচণ্ড রেগে গিয়ে রতনের দিকে ফিরে ওকে মারতে গেলে দেখে রতনের পিছনে দিশা দাঁড়িয়ে আছে। দিশার এই রূপ দেখে ফটকের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। দিশার মুখ পুরো সাদা, ওর চুল এলোমেলো, ওর চোখ নেই, চোখের জায়গায় আছে দুটো বড় বড় গর্ত। দিশার মাথা থেকে রক্ত বেরোচ্ছে আর সেটা ওর মুখের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফটকে ভয় পেয়ে বলে, দিশা, তুই তো মারা গেছিস, তুই এখানে? ফ্যাঁসে গলায় দিশা বলে, মারা গেছি তো কি হয়েছে? আমার মৃত্যুর জন্য যারা দোষী তাদের শাস্তি দেব না? আমি তোকে মারিনি দিশা, মাইরি। তোকে তো তন্ময় বাবু মেরেছে, আমি তো, আমাকে কেন শাস্তি দিবি তুই?
খিলখিল করে হেসে ওঠে দিশা আর বলে, তোরা আমায় মারিসনি? মিথ্যে কথা বলছিস কেন? সেই দিন এই জায়গায় আমার উপর পশুর মতন ঝাঁপিয়ে পড়েছিল কে? কার জন্য কমলি আমায় একের পর এক লাথি মেরেছিল? সেই সময় তো তুই তোর অন্যায় স্বীকার করিসনি, উল্টে মজা নিয়েছিলি। যখন আমার মরা দেহটা তন্ময় এইখানে এনেছিল, কোনো ডাক্তার দেখানোর কথা কেউ বলিসনি। হয়তো সেই দিন ডাক্তার দেখালে আমি বেঁচে থাকতাম। তোরা শুধু সেই দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখেছিলিস। কথা শেষ করে দিশা ফটকেকে এক লাথি মারে। ফটকে চিৎকারে সবাই এক জায়গায় জড়ো হয়ে যায়। দিশা ফটকেকে লাথি মারতে মারতে উপর থেকে নিচে নামিয়ে আনলে সবাই দেখে ফটকের উপর একের পর এক অস্বাভাবিক মারের দাগ ফুটে উঠেছে, কিন্তু ফটকেকে কে মারছে সেটা বোঝার কোনো উপায় নেই। কিছুক্ষণ পর সবাই দেখলো যেন সেই মাছের চাবুকটা নিয়ে এসে ফটকেকে মারছে, আর দিশাকে কমলি মারার সময় যেই রকমভাবে ক্ষত সৃষ্টি হয়েছিল ঠিক সেইভাবেই ক্ষত ফটকের গায়ে তৈরি হচ্ছে। ফটকে কেঁদে ফেলে বলে, দিশা দিশা শোন 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 দিশা, আমায় ছেড়ে দে দিশা। আর কখনো এরকম কাজ আমি করবো না, মাইরি আর কখনো না। এরকম ভুল হবে না দিশা, ছেড়ে দে আমায়। ফটকে ছাড়া কেউ দিশাকে দেখতেও পায় না। দিশা কর্কশ গলায় বলে, সেই দিন তো আমিও বাঁচতে চেয়েছিলাম, বাঁচতে তো আমাকেও দিসনি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ছেড়ে দে আমায়, আমায় ছেড়ে দিস, আমি ছেড়ে দে, আমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে দে, আমায় ছেড়ে দে দিশা। আর কখনো রতন কাকাকে ভয় দেখাবি যে তুই ওর মেয়ের ক্ষতি করবি? না 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 না, আমি কখনো রতন কাকার মেয়ের কোনো ক্ষতি করবো না, কখনো ক্ষতি করবো না, না না না। কথাটা যেন মনে থাকে। দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনাটা রতন দেখে। রতন মনে মনে দিশাকে আশীর্বাদ করে নিজের ঘরের দিকে যেতে শুরু করলে রতন অনুভব করে ওর আশেপাশের পরিবেশ হঠাৎ করেই অনেক ঠান্ডা হয়ে গেছে। রতন দেখে একটা ধোঁয়ার কুণ্ডলী ওর সামনে এসে একটা মানুষের অবয়ব তৈরি করেছে। সেই ধোঁয়ার কুণ্ডলী ভেদ করে বেরিয়ে আসছে দিশা। দিশার চোখের দিকে তাকিয়ে কেঁদে ফেলে রতন। রতন বলে, মারে মারে কি সুন্দর দুর্গা ঠাকুরের মতো টানা টানা চোখ ছিল মা, সেটা কই, সেটা কই রে মা, সব যে নষ্ট হয়ে গেছে মা। দিশা দুঃখে কষ্টে বলে, ওই দিন আমায় এমন মারলো যে চোখ মুখ সব আমার নষ্ট হয়ে গেছে কাকা। আমি আমি পুলিশের কাছে যাব, পুলিশকে সব জানাবো যে ওরা তোকে কি করে মেরেছে, সব বলবো আমি। দিশা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলে, কাদেরকে জানাবে কাকা? ওই পুলিশদের যারা আমাদের সাহায্যের নামে আমাদেরই ক্ষতি করে? এই লাল কুঠুরিতে যে পুলিশ বাবু আসতেন, উনি তো বলেছিলেন আমার মৃতদেহটাকে মাটির নিচে চাপা দেওয়ার কথা। উনি তো আইনের কর্তা, উনি তো দোষীদের শাস্তি দেননি। সব মানুষ যেমন এক নয় মা, সেইভাবে তো সব পুলিশও এক না। আমি অন্য কোনো পুলিশকে জানাবো। আমি আজ তোমার কাছে এসেছি এই জন্য যে তুমি তোমার মেয়েটাকেও আগলে রেখো। আমি তো আমার মতো করে চেষ্টা করলাম ওকে ফটকের হাত থেকে বাঁচানোর, কিন্তু এইরকম অনেক ফটকে আমাদের চারিপাশে ঘুরছে যারা আমার মতো এইরকম দিশাকে মেরে ফেলবে। তুই কি আর চলে যাবি মা, চলে যাবি? এখনো যে সব দোষীদের শাস্তি দেওয়া হয়নি, তাদের সবার শাস্তি হোক, তখন আমার আত্মার শান্তি হবে। মারে আমি তো বললাম পুলিশকে সব জানাবো, তুই শান্ত হ মা। পুলিশ কি করবে আমি জানি না, তবে আমি শাস্তি দেব। তারপর যদি কোনো পুলিশ শাস্তি দেয় তাহলে দেবে। কথা শেষ হতেই দিশার আত্মা অদৃশ্য হয়ে গেল। কমলি সব ঘটনা দেখে কোনো কিছু বলার আর সাহস পায় না। কিছুক্ষণ পর রিমি কমলির কাছে আসে। এখন যেন রিমিকে দেখেও ভয় পায় কমলি। রিমি আসতেই কমলি ভয় পেয়ে আমতা আমতা করে বলে, ঠিক আছে যা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। রিমি কর্কশ গলায় বলে, আমি ফিরে আসব, এই লাল কুঠরিকে আমি পাপ মুক্ত করব, তার জন্য তো আমায় ফিরতেই হবে। রিমির গলায় দিশার গলার আওয়াজ শুনে চমকে যায় কমলি। রিমি আবারও বলে,
তুই যেভাবে আমাকে মেরেছিস সেইভাবে তো রিমিকে আমি মারতে দেব না। কথা শেষ করে রিমি একটা বিচ্ছিরি রকমের হাসি হেসে ঘর থেকে বেরিয়ে যায়। আর আজও বিজন যাচ্ছে রিমিকে দিয়ে আসতে। কমলির বুঝতে বাকি থাকে না যে আজ বিজনের অন্যায়ের শাস্তি হবে। কমলি কি করবে বুঝতে না পেরে বিজনকে ফোন করে বলে, এই বিজন, তুই আর যাস না রিমিকে নিয়ে। রিমির মধ্যে যে একা রিমি নেই, ও যে দিশা। বিজন কমলির কথা শুনে হেসে বলে, রানিমা, আপনি কি ভয় পেয়েছেন? আরে দিশা তো মরে গেছে, ও কি করে আসবে? আর রিমি আমায় কিছু বলতে আসলে এক থাপ্পড়ে ওর জায়গা বুঝিত। একদম ভাবেন না সব। কমলি বুঝতে পারে এটা বিজনের নিয়তি। আজ হয়তো বিজনকে ওর পাপের শাস্তি পাওয়া থেকে ভগবানও রক্ষা করতে পারবে না। বিজন গাড়িতে উঠে পিছনের দিকে তাকিয়ে একবার দেখে নেয় রিমি পিছনে বসে আছে কিনা। চুপচাপ রিমিকে বসে থাকতে দেখে বিজন খুব অবাক হয়। বিজন গাড়ি চালাতে শুরু করে। বিজন লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে তাকাতে লক্ষ্য করে রিমির মাথার পাশ থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। বিজন অবাক হয়ে বলে, এই রিমি মাথা ফাটলো কি করে? এভাবে রক্ত বেরোচ্ছে, আমায় বলবি না একবার? রিমি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। বিজন আবারও বলে, কিরে, কথার উত্তর দিচ্ছিস না যে? মাথাটা ফাটলো কি করে? রিমি প্রথমে বিজনের কথার উত্তর দেয় না। কিছুক্ষণ পর রিমি ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর দেয়, মদের বোতলটা মাথার ওপর তন্ময়বাবু ফাটালো, তাই তো মাথা দিয়ে এরকমভাবে রক্ত বেরোচ্ছে। রিমির কথা শুনে বিজন অবাক হয়ে বলে, কি যে বলিস তুই রিমি? তুই কি দিশা যে ওই তন্ময়বাবু তোকে বোতল দিয়ে মারলো আর তোর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে? রিমি একটা বিচ্ছিরি রকমের হাসি দিয়ে বলে, আমি দিশা, আমি রিমিকে বাঁচাতে এসেছি, নইলে আবার কোনো এক তন্ময় বাবুর মতো নরপিশাচ রিমিকেও শেষ করে দেবে। রিমির এই রকম কথা শুনে হকচকিয়ে ওঠে বিজন। বিজন লুকিং গ্লাস দিয়ে এবার পিছনে ফিরে তাকালে দেখতে পায় রিমি ওর পিছনের সিটে বসে নেই। রিমির বদলে সে জায়গায় বসে আছে দিশা। দিশার মুখ ফ্যাকাশে সাদা হয়ে গেছে, আর সেই মুখের উপর দিয়ে মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দিশার চোখ নেই, সেই চোখের পরিবর্তে আছে দুটি বড় বড় গর্ত। দিশার এই রূপ দেখে ভয়ে গাড়ি থামিয়ে দেয় বিজন। বিজন গাড়ি থামিয়ে পিছনে তাকালে দেখে পিছনে সব স্বাভাবিক আছে। রিমি নিজের মতো বসে আছে। বিজন রিমিকে বলে, এই রিমি, তোর কি মনে হচ্ছে যে তোর পাশে দিশা বসে আছে? রিমি স্বাভাবিক কণ্ঠে উত্তর দেয়, না, আমার পাশে কেউ নেই। আর দিশাই বা আসবে কোত্থেকে? ওকে যে মেরে ফেলেছিস তোরা সবাই মিলে। রিমির কথা শুনে মাথায় যেন আগুন জ্বলে ওঠে বিজনের। বিজন রিমিকে মারতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি বিজনের হাত চেপে ধরে, আর বিজন অনুভব করতে পারে যে কেউ যেন ওর সারা গায়ে আঁচড় কাটছে। কিছুক্ষণ পর সেই অদৃশ্য শক্তি বিজনের হাত ছেড়ে দিলে বিজন সামনের ওষুধের দোকান থেকে ওষুধ কিনে এনে রিমিকে দেয়। বিজন রিমিকে ওষুধ দেওয়ার সময় লক্ষ্য করে রিমির মুখ আস্তে আস্তে কীরকমভাবে যেন দিশার মুখে পরিবর্তন হয়ে যাচ্ছে। রিমির মধ্যে দিয়ে দিশা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলে, আমাকে যেই দিন ওই পাষণ্ড তন্ময় বাবু মেরেছিল সেই দিন আমার জন্য ওষুধ কেন নিয়ে আসনি? এইবার রিমির মুখে দিশার কণ্ঠস্বর সামনাসামনি শুনে অবাক হয়ে যায় বিজন। বিজন রিমির মুখের দিকে তাকিয়ে দেখে রিমি নেই কোথাও, তার বদলে আছে দিশা। দিশার চোখের সেই কালো অন্ধকার কোটরের মধ্যে হঠাৎই আগুন জ্বলে উঠল। দিশা বিজনের উদ্দেশ্যে বলল, আমি তো তোমার সাথে বাঁচতে চেয়েছিলাম, আমি তো তোমায় ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এরকমটা কেন করলে? আমি তো বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি করিনি। বিজন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে শুধু দিশার দিকে। দিশা বলে, একবার মনে করো সেই দিনের কথা, যেদিন আমি সবাইকে ছেড়ে শুধু তোমার হাত ধরে ঘর ছেড়ে পালিয়ে এসেছিলাম। বিজনের চোখের সামনে ভেসে উঠতে থাকে সেই সব ঘটনাগুলো। বিজন আর দিশা দুজনেই এক গ্রামে থাকত। দিশার বাবা ছিল গরিব চাষি, কিন্তু উল্টো দিকে বিজনদের ছিল বড় ব্যবসা। একই স্কুলে লেখাপড়া করে বিজন আর দিশা। বিজন যখন উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজ পড়তে শহরে আসে,
দিশা তখন সবে মাধ্যমিক পাশ করেছে। বিজন শহরে যাওয়ার সময় দিশা বিজনকে বলে, তুমি যে শহরে যাচ্ছ আমায় ভুলে যাবে না তো? বিজন সেই দিন হেসে উত্তর দিয়ে বলেছিল, আমি মাঝে মাঝে আসবো গ্রামে, তারপর একদিন তোকে শহর দেখাতে নিয়ে যাব। আমি একটা ভালো কাজ পাই, তারপর তোকে বিয়ে করে নিয়ে যাব। মা বাবা যদি না মানে তখন? অত ভাবিস না রে বোকা, না মানলে তখন দেখা যাবে। প্রথমবারের জন্য বিজন আর দিশা আলাদা হয়ে যায়। বিজন চলে যাওয়ার পর থেকেই বিজনের কিছু বন্ধু দিশাকে উত্ত্যক্ত করতে শুরু করে। দিশা বিজনকে সেই সব জানালে বিজন একটা হাসি হেসে বলে, আরে ওরা তোকে কিছুই করবে না, তুই তো ওদের বৌদি হোস, ওরা তো এরকম একটু করবে। যতদিন বাড়ছিল তত বেশি বিজনের স্বভাবে পরিবর্তন দেখতে পায় দিশা। বিজন যখন শহর থেকে গ্রামে ফিরে বিজনের শরীর দেখে অবাক হয়ে যায় দিশা। বিজনের শরীর পুরো শুকিয়ে গেছে, চোখের তলায় কালি পড়ে গেছে। দিশা বিজনকে জিজ্ঞেস করে, কলেজে কি পড়াশোনার অনেক চাপ পড়ছে? কি অবস্থা করছো নিজের? বিজন মাথা গরম করে দাঁত মুখ খিঁচিয়ে এক থাপ্পড় মারে, তারপর বলে, তুই আমায় এত জ্ঞান দেবার কে রে? হ্যাঁ, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, সব কিছু তোকে বলে করব? হ্যাঁ, যে বিজন আজ পর্যন্ত দিশার উপর গলা চড়িয়ে কথা বলেনি, সেই বিজন আজ দিশাকে চড় মারল। এটা দিশা মেনে নিতে পারে না। দিশা রেগে গিয়ে চলে যেতে চাইলে বিজন দিশাকে টেনে নিজের কাছে নিয়ে যায়। দিশার ঠোঁটের ওপর ঠোঁট চেপে ধরে বিজন, তারপর নিজের কাজ সেরে নেয়। দিশা প্রচণ্ড যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। বিজন দিশাকে নদীর ধারে ফেলে রেখেই চলে যায়। দিশা যন্ত্রণা নিয়ে কষ্ট করে নিজের বাড়িতে যায়। বাড়ি ফিরে বিজনকে ফোন করলে বিজন বারবার ফোন কেটে দেয়। পরের দিন দিশা বিজনের সাথে দেখা করতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পরও বিজন আসছে না দেখে ওকে ফোন করলে বিজন জানায় বিজন আবারও শহরে ফিরে গিয়েছে। বিজনের কথা শুনে যেন থমকে যায় দিশা। কেটে যায় প্রায় 15-20 দিন। বিজনের কোনো খবর পায় না দিশা। কিছুদিন পর দিশার শরীর প্রচণ্ড খারাপ হয়। দিশা হঠাৎই মাথা ঘুরে পড়ে যায়। দিশার মা বাবা ডাক্তার ডাকলে ডাক্তার এসে দিশাকে দেখে জানায় যে দিশার গর্ভে একটা বাচ্চা আছে। এই খবর শুনে দিশার বাড়ির সবার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। দিশা বারে বারে ফোন করে বিজনকে, কিন্তু বিজনকে ফোনে পায় না। এদিকে দিশার বাড়ির লোক দিশার অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। পাশের গ্রামের একজন অনাথ ছেলের সাথে বিয়ে ঠিক হয় দিশার। দিশার বিয়ের 3 দিন আগে হঠাৎ করেই বিজন কোথা থেকে গ্রামে চলে আসে। বিয়ের 3 দিন আগে কোনো মতেই দিশার পক্ষে দেখা করার সুযোগ না থাকায় বিজন দিশার নগ্ন শরীরের ছবি পাঠিয়ে দিশাকে ভয় দেখাতে শুরু করে আর বলে, নয় তুই আয়, আর নইলে এই ছবি সবার কাছে চলে যাবে। তখন তোর এই সাধ করে বিয়ে করা পুরো জন্মের মতো ঘুচে যাবে। বিজনের এই পরিবর্তন যেন কোনোভাবেই মেনে নিতে পারে না দিশা। নিজের সম্মান রক্ষার্থে দিশা বিজনের কাছে যায়। বিজনের সামনে গিয়ে দিশা দাঁড়াতেই বিজনের আচরণে আবারও পরিবর্তন আসে। সেই পুরনো বিজনকে খুঁজে পায় দিশা। দিশা কেঁদে কেঁদে বিজনকে বলে দিশা মা হতে চলেছে। দিশার গর্ভে যে সন্তান আছে সেটা বিজনের। আর এইসব ঘটনা দিশার বাড়িতে জানাজানি হয়ে যাওয়ায় দিশার সাথে পাশের গ্রামের একটা ছেলের বিয়ে ঠিক করেছে ওর মা বাবা। দিশার কথায় অবাক হলেও বিজন বলে, তুই একদম ভাবিস না দিশা, আমি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই, কেউ তোকে আর আমার থেকে আলাদা করতে পারবে না। কাল তুই তোর সব জিনিসপত্র গুছিয়ে রাখিস, কাল বিকেলে আমরা বেরোবো, শহরে যাব। শহরে যে যাব, থাকবো কোথায়, খাবো কি? আরে এসব নিয়ে তুই ভাবছিস কেন? শহরে আমার অনেক বন্ধু আছে, আমার এক বড় দিদি আছে, আমার দিদির বাড়িতে অনেকে থাকে, আমরা ওদের বাড়িতেই উঠবো। আমি একটা কাজ জোগাড় করলে তখন না হয় কোনো বাড়ি টাড়ি ভাড়া নিয়ে নেবো। বিজনের কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলে দিশা। পরের দিন বিকেলে দিশার বাড়িতে অনেক লোক। সবার চোখ এড়িয়ে দিশা স্টেশনে এসে অপেক্ষা করে বিজনের। বেশ কিছুক্ষণ পর বিজন এসে দিশাকে একটা ওষুধ দিয়ে বলে, এই ওষুধটা খেয়ে নে, তুই অনেক দূরের রাস্তা তো, ট্রেনে করে যাবি, যদি রাস্তায় বমি টমি পায় এনে। সেদিন থেকেই হয়তো ভগবান দিশার প্রতি অন্যায় করা শুরু করেছিলেন। দিশার একবারও মনে হয়নি যে মানুষটি শহরে যাওয়ার পর থেকে এত পরিবর্তন হয়েছে।
সে হয়তো ওকে ভালোবাসে না। দিশা তাও বিজনকে বিশ্বাস করে শহরে যাওয়ার ট্রেনে চেপে বসে। শহরে আসার পর বিজন দিশাকে নিয়ে ঢোকে লাল কুঠুরিতে। বিজন কমলিকে দেখিয়ে বলে, এই হলো আমার সেই দিদি, আজ তুই এখানে থাকবি। একটা বিচ্ছিরি রকমের হাসি হেসে বিজন বলে, আরে ওকে আমায় যে কাজের খোঁজে বেরোতে হবে। যেদিন কাজ পেয়ে যাব সেদিন সোজা কালী মন্দিরে গিয়ে বিয়েটা করে নেবো। কমলি রিমিকে ডেকে বলে, রিমি শোন, এ মেয়েটাকে নিয়ে ঘরে যা। ও হলো আমাদের বিজনের বউ, আজ থেকে ও এখানেই থাকবে। দিশা একটা জিনিস লক্ষ্য করে যে হঠাৎ করে দিশাকে দেখে রিমির মুখটা শুকিয়ে গেল। দিশা রিমিকে বলে, তোমার নাম তো রিমি, আর তোমাকে দেখেও আমার বয়সী মনে হচ্ছে। তোমায় তুই করেই বলছি। আচ্ছা, এই দিদির কে হোস তুই? রিমি প্রথমে কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর রিমি বলে, আমি যে হই তুমিও রানিমা সেই হও। তুমি বুঝি রানিমা বলে ডাকো দিদিকে? আমিও তবে রানিমা বলবো। রিমি ঘর থেকে বেরিয়ে যায়। তারপর হঠাৎ কি হয়, পরক্ষণে আবারও রিমি ফিরে এসে বলে, এখানে এসেছিস কেন তুই? এখান দিয়ে এক্ষুনি পালিয়ে যা বাঁচতে চাইলে, নইলে ওরা যে তোর জীবনটা নষ্ট করে দেবে। কে আমার জীবন নষ্ট করে দেবে? ওই কমলি, মানে রানিমা। ও যে আসলেই লাল কুঠুরির রানিমা। ও যে আমাদের মতো মেয়েদের এনে এইখানে যৌনকর্মী করে রাখে। আর যে বিজন তোকে ভালোবাসে ভাবছিস, আসলে সে তোকে এখানে বিক্রি করতে নিয়ে এসেছে। তোকে বিক্রি করা হয়ে গেলে এই রকম অন্য কারোর কাছে যাবে আর তাকে গিয়ে নিয়ে আসবে। রিমির কথা যেন কোনোভাবেই বিশ্বাস করতে চায় না দিশা। রিমি দিশাকে প্রমাণ দেওয়ার জন্য নিয়ে যায় কমলির ঘরের সামনে। কমলির ঘরের দরজা ভিতর দিয়ে বন্ধ, বাইরে দিয়ে ভিতরের কথা শোনা যাচ্ছে। বিজন কমলিকে বলছে, একে আনার জন্য আমায় কম করে 20,000 টাকা দেবে। অনেক কষ্ট করে নিয়ে এসেছি। তোমার টাকাটা পেলে আবার কতদিন পর একটু, বুঝতেই পারছো, নেশা টেশা ফুর্তি টুর্তি করতে পারবো। কমলি ওই দিক দিয়ে দর কষাকষি করছে। পুরো কথা শুনে দিশার দুই চোখ দিয়ে শুধু জলই বেরোতে থাকে। কিছুক্ষণ পর বিজন ঘর থেকে বেরোলে দরজার সামনেই দিশাকে দেখে বলে, তুই তবে থাক, তাড়াতাড়ি তোকে এসে নিয়ে যাবো, চললাম। দিশার আগে বিজনকে থাপ্পড় মেরে বলে, শয়তান, কতগুলো টাকার লোভে তুই আমায় বিক্রি করে দিলি। তোকে এর শাস্তি পেতে হবে। বিজন মাথা গরম করে দিশাকে এক থাপ্পড় মারে আর বলে, হ্যালো, তুই এই জায়গায় থাকার যোগ্য, বুঝেছিস? এইখানে থাকার যোগ্য তুই, তাই তুই এখানে আছিস। এই রানিমা, এইটু বুঝিয়ে সুঝিয়ে দাও, আর ডানা ফানা ঝাপটালে একদম কেটে দেবে যাতে উঠতে না পারে সালা। বিজন চলে যাওয়ার পর দিশা একদম চুপ করে বসে পড়ে এক জায়গায়। কমলি এসে অনেক প্রশ্ন করলেও দিশা কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর হঠাৎ করে দিশার পেটে প্রচণ্ড ব্যথা ওঠে। কমলি ডাক্তার ডেকে এনে দিশার চিকিৎসা করায়। ডাক্তার দিশাকে পরীক্ষা করে জানায় দিশার গর্ভে যে সন্তান ছিল তাকে ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে। দিশার বুঝতে বাকি থাকে না যে বিজন ওকে বমির ওষুধ বলে যে ওষুধ দিয়েছে সেটা আসলে বাচ্চা নষ্ট করার ওষুধ। দিশা এরপর থেকেই কেমন যেন চুপচাপ হয়ে যায়, কারোর সাথে কোনো কথা বলে না। এই সময় রিমি আর লালকুঠুরির চাকর রতন দিশার সাথে সব সময় থাকত। দিশার বাচ্চা নষ্ট হওয়ার 2 দিন পর থেকেই কমলি দিশার কাছে ক্লায়েন্ট পাঠাতে থাকে। দিশার শরীর আর মনের অবস্থার কথা কেউ জানতেও চায় না। এরপর একদিন তন্ময়বাবুর দিশাকে দেখে পছন্দ হয়, আর তিনি কমলির কাছে বেশ অনেক টাকা দিয়ে দিশাকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। আর এরপর কি হয়েছে সব ঘটনায় জানা লালকুঠুরির সবার। ফ্যাস ফ্যাসে গলায় এবার দিশা বিজনকে বলে, সব ঘটনা মনে পড়লো তোমার? এই সব কিছুতে আমার দোষ কি ছিল? কেন আমায় মরতে হলো? দিশার এই কথা শুনে বিজন বলে, এরকম ভুল আর কখনো হবে না। আমায় ক্ষমা করো, আমায় প্লিজ প্লিজ ক্ষমা করো আমায়। দিশা প্রচণ্ড রেগে গিয়ে হুঙ্কার ছাড়ে, তোর পাপের কোনো ক্ষমা নেই। তুই আমার বাচ্চাটাকে নষ্ট করেছিস, আমার মা বাবার কাছে আমায় ছোট করিয়েছিস, আর আমায় এই নরকে এনে ফেলেছিস।
তোর পাপের শাস্তি একটাই, সেটা হলো মৃত্যু। কথা শেষ করেই দিশা বিজনের গলা টিপে ধরে। বিজন কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না দিশার কাছ থেকে। কিছুক্ষণ পর বিজনের নিথর দেহটা মাটিতে পড়ে যায়। বিজনের মৃতদেহ দেখে কিছুক্ষণ পর পুলিশরা লাল কুঠুরিতে ফোন করে এবং জানায় গাড়ির মধ্যে একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং বিজন নামের ছেলেটির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। লাল কুঠুরিতে নিয়ে আসা হয় বিজনের মৃতদেহ আর রিমিকে। পুলিশ বিজনের দেহ নিয়ে যায় পোস্টমর্টমের জন্য। বিকেলে পোস্টমর্টম করে জানা যায় যে কেউ বিজনকে গলা টিপে খুন করেছে। রিমিকে পুলিশ অপরাধী মনে করে। কমলি বুঝে যায় যে এইবার কমলির পালা। কমলি নিজের ঘরে শুয়ে আছে। হঠাৎ করে শুনতে পায় কমলির কানের পাশে দিশা ফ্যাস ফ্যাস করে বলছে, দোষ করলে তোমরা আর শাস্তি ভোগ করছে রিমি। দিশার কথা শুনে ভয়ে চমকে যায় কমলি। কমলি কাঁদতে কাঁদতে বলে, যা করেছি ভুল করেছি, এরম আর হবে না। এইবারের মতো ক্ষমা করে দে দিশা, এইবারের মতো ক্ষমা করে দে আমাকে। কমলির কান্নার আওয়াজ যেন কেউ শুনতেই পায় না। কমলি হঠাৎ অনুভব করে কেউ যেন ওর গোটা শরীরে আঁচড় কাটছে। কমলি দিশাকে ছেড়ে দিতে বললে এক অদৃশ্য শক্তি কমলিকে এক লাথি মেরে নিচে ফেলে দেয়। কমলি দেখে হাওয়ায় ভেসে ভেসে আসছে কমলির সেই শঙ্কর মাছের চাবুকটা। হঠাৎ করেই কমলির পিঠের উপর একের পর এক চাবুকের বাড়ি পড়তে থাকে। কমলি বারবার করে ক্ষমা চাইলে আরও জোরে জোরে চাবুক পড়তে থাকে কমলির ওপর। যখন চাবুক মারা শেষ, ফ্যাস ফ্যাসে গলায় দিশা কমলিকে বলে, চাবুকের মার খেতে কেমন লাগে রানীমা? কমলি কেঁদে কেঁদে বলে, আমায় এবার ছেড়ে দাও, এরম আর কখনো করবো না। কমলি যত ক্ষমা চাইতে থাকে তত বেশি অত্যাচার বাড়তে থাকে। সেই দিন আমারও বড্ড লেগেছিল, কিন্তু আমায় আপনার হাত থেকে কেউ বাঁচাতে পারেনি। আর আজ আপনাকেও কেউ বাঁচাতে পারবে না। তন্ময় বাবু, বিজন, কমলি, তোরা কেউ বাঁচবি না। আমি তোদেরকে বাঁচতে দেব না। তন্ময়কে মেরে ফেলবো না তো কি আমার মতো এরকম আরো দিশাকে মেরে ফেলার জন্য ওই পাপিকে বাঁচিয়ে রাখবো? বেশ অবাক হয়ে কমলি বলে, কিন্তু কিন্তু সেদিন যে রিমি তন্ময় বাবুর সাথে ছিল, তাহলে তুই কি করে তন্ময় বাবুকে শেষ করলি? একটা বিকট হাসি হেসে দিশা বলে, রিমির হয়ে সেদিন আমি মেরেছিলাম তন্ময়কে। সেই দিন তন্ময়বাবু রিমিকে দেখে রিমির ওপর ঝাঁপিয়ে পড়ে। রিমির নিজেকে রক্ষা করার মতো শক্তিটুকুও ছিল না। কিছুক্ষণ পর তন্ময়বাবু অনুভব করেন যে উনি এই সময় যে ঘরে রয়েছে সেই ঘরের মধ্যে দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। উনি কাউকে কিছু বুঝতে না দিয়ে আবারও রিমির ওপর অত্যাচার করতে শুরু করে। তন্ময়বাবু এইবার বুঝতে পারেন যে কেউ যেন তন্ময়বাবুর সারা পিঠে লম্বা লম্বা নখ দিয়ে আঁচড় কাটছে। তন্ময়বাবু মনে মনে ভাবেন যে রিমি নিজেকে বাঁচানোর জন্য এইভাবে আঁচড় কাটছে। এইভাবে তন্ময়বাবু রিমিকে প্রচণ্ড জোরে এক চড় মারে। কিছুক্ষণ পর আবারও সেই এক ঘটনা ঘটে, কিন্তু দ্বিতীয়বার শুধু পিঠে না, তার সাথে বুকেও কেউ আঁচড় কাটতে থাকে। তন্ময়বাবু এইবার দেখতে পায় যে ঘরের মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে আস্তে আস্তে একটা মানুষের অবয়ব তৈরি করেছে। হঠাৎ করেই সেই অবয়বের ভিতর দিয়ে ফুটে উঠতে থাকে একটা নারী মূর্তি। তন্ময়বাবু নারী মূর্তি দেখে চিনতে পারে যে দিশার মূর্তি এটা, কিন্তু দিশার মুখ ফ্যাকাশে সাদা হয়ে রয়েছে। ওর মাথা ফেটে রক্ত বেরোতে শুরু করেছে আর ওর চোখ বলে যেন কিছুই নেই। চোখের পরিবর্তে রয়েছে দুটি বড় বড় গর্ত। তার এরকম ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে যায় তন্ময়বাবু। ওনার হাতের কাছে থাকা একটা মদের বোতল নিয়ে আস্তে আস্তে পিছোতে থাকে। তন্ময়বাবু ঘর থেকে বেরিয়ে আসলে আমিও হাতে করে সেই মদের বোতল নিয়ে বেরিয়ে আসতে থাকি। তন্ময়বাবু আমার সেই রুদ্র মূর্তি দেখে আমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে। আমি হাতে থাকা কাচের বোতল দিয়ে তন্ময়বাবুর মাথায় মারলাম আর তন্ময়বাবু মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দিশার মুখে তন্ময়বাবুকে মারার ঘটনা শুনে যেন কমলির চোখের সামনে পুরোটা ভেসে উঠতে থাকে। কমলিকে দিশা বলে,
আমায় তুমি মারলে কেন? আমি তো শুধু এখান থেকে চলে যেতে চেয়েছিলাম। আর যারা আমার মতো বেরোতে চায় তাদেরকে সঙ্গে নিয়ে বেরোতে চেয়েছিলাম। ভুল হয়ে গেছে, এরম ভুল আর কখনো হবে না। বড় ভুল হয়ে গেছে। তবুও কোনো কথা যেন সেই দিন শুনতে পায় না দিশা। কমলির চুল ধরে হির হির করে টানতে টানতে ওকে নিয়ে যায় লাল কুঠুরির পিছন দিকে, যে জায়গায় দিশাকে ওরা পুঁতে রেখেছিল। দিশা কমলির মাথার ওপরও একটা মদের বোতল ফাটায় আর বলে, সেই দিন আমি শারীরিক মানসিক সব অত্যাচার সহ্য করেছিলাম, তাও কোনো ডাক্তার আসেননি আমায় দেখতে। আর আজ তুইও পড়ে থাকবি, আর আজও কোনো ডাক্তার আসবে না। দিশা আর কোনো কথা না বলে মদের বোতল দিয়ে জোরে কমলির মাথার উপর ভাঙে। প্রচণ্ড যন্ত্রণায় আস্তে আস্তে কাতরাতে থাকে কমলি। দিশার আত্মা যেন এইবার কিছুটা হলেও শান্তি পায়। রিমি অজ্ঞান হয়ে পড়ে থাকে লাল কুঠুরির পিছনে, সেই বাগানে যেখানে কমলির যন্ত্রণায় কাতরানো দেহ পড়ে রয়েছে। রিমি স্বপ্নে দেখে দিশা এসেছে। দিশার রূপ ভয়ানক হলেও সেই রূপে বর্তমানে কোনো ক্ষোভ নেই। দিশা রিমিকে বলে, আমার একার পক্ষে এদের শাস্তি দেওয়া সম্ভব ছিল না, তাই তোর শরীরের মধ্যে ঢুকে আমি এদেরকে শাস্তি দিয়েছি। তোর আর এই লাল কুঠুরির যে কোনো বিপদে সব সময় আমায় পাশে পাবি। এই লাল কুঠুরিতে কোনো মেয়ের উপর অত্যাচার হলে আমি তার শাস্তি দেব। ভালো থাকিস রে রিমি, ভালো থাকিস। রিমি দেখে আস্তে আস্তে দিশা হাওয়ায় মিশে যাচ্ছে। পরের দিন সকালে কমলির মৃতদেহ দেখে রতন পুলিশকে ফোন করে। পুলিশ আসলে রতন আর রিমি পুলিশকে সব ঘটনা জানায়। পুলিশ লাল কুঠুরির পিছন থেকে দিশার দেহ উদ্ধার করে। রিমির মুখ থেকে সমস্ত ঘটনা শুনে ফটকেকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। দিশার দেহ উদ্ধার করলে দিশার শেষ কাজ লাল কুঠুরির পিছনে সেই বাগানেই করা হয়। দিশার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদের জন্য ইন্সপেক্টর অর্পণ মজুমদার আর ফটকের দুজনেরই শাস্তি হয়। ইন্সপেক্টর অর্পণ মজুমদার অন্য আরেকটি নারী পাচার কাণ্ডে যুক্ত ছিল, সেটাও অস্বাভাবিকভাবে কোর্টে পেশ হয়ে যায়। ইন্সপেক্টর অর্পণ মজুমদারের চাকরি চলে যায় এবং ওনার যাবজ্জীবন কারাদণ্ড হয়। উল্টো দিকে ফটকেরও প্রায় 10 বছর কারাদণ্ড হয়। এরপর থেকেই অনেকে দেখেছে লাল কুঠুরিতে একজন নারী মূর্তি প্রতি রাতে সব জায়গা তদারক করে। কখনো যদি কোনো ক্লায়েন্ট কোনো মেয়ের ওপর অত্যাচার করে, সেই মেয়েটির ওপর যা যা অত্যাচার হয় সেই সব কিছু সেই ক্লায়েন্টের সাথেও ঘটত। এইভাবেই বছরের পর বছর লাল কুঠুরিকে রক্ষা করে যাচ্ছে দিশা। এতক্ষণ আপনারা শুনছিলেন লাল কুঠুরির অন্দরে, রচনা অন্তরীপা পাল। আজকের গল্প পাঠে ছিল প্রীতম, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তানিশা, তৃষা, দিব্যেন্দু, রুবিনা, নীল, প্রীতম এবং আর্য। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল ঋদ্ধি। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা?
যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফিকশন হান্ট শুনতে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, শুভরাত্রি।